একদমই নতুন ধরনের একটি ভিন্ন অভিজ্ঞতার গল্প নিয়ে চলে এলাম। সো কী হলো আমাদের সঙ্গে, সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। সকাল সকাল বের হয়ে গেলাম এয়ারপোর্টে। তো এবারে ভ্রমণের গল্পটা প্রথম থেকে একটু ডিফারেন্ট ছিল। অনেক দিনের একটা স্বপ্ন, ভুটান যাব। তো অনেক দিন স্বপ্ন, অনেক ধরনের পরিকল্পনার পর অবশেষে সফল হলো। তো জানুয়ারি থেকে আমরা যাওয়ার জন্য সব রেডি করছিলাম যে যাব, কত রকম জল্পনা, কত রকম কল্পনা স্বপ্ন নিয়ে রওনা হলাম। কিন্তু যেটা হলো যে ভুটান এয়ারলাইন্স যেটা মানে শুধুই দুটো ফ্লাইট থাকে, তো আমরা অনেক ক্যালেন্ডার দেখি, হিসেব করে ডেট ফিক্স করার পরও আমাদের ফ্লাইট পড়ে গেল ঈদের দিন। সো মনটা খুবই খারাপ। এটা চেয়েছিলাম যে ঈদের পর দিন যাব, ঘুরবো। সো ঈদের দিনই রওনা হতে হলো সকাল সকাল। তো চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। কিছু করার ছিল না, ভুটান ফ্লাইট ওদের নিজস্ব এয়ারলাইন্স ছাড়া অন্য কোনোটা যায় না। তো আমাকে ওইভাবেই ডেট নিতে হয়েছিল। আর যদি আমি পরে নিতে চাইতাম তাহলে আমার অফিসিয়াল ছুটি শেষ হয়ে যেত। সো বাধ্য হয়ে আমাকে এই ডেটটা ফিক্স করতে হলো। তো ভুটানে যাওয়ার জন্য তেমন ভিসা করতে হয় না, সেখানে একটা ট্যাক্স দিয়ে ভিসা হয়ে যায়। তো পৌঁছে গেলাম এয়ারপোর্ট। আর পৌঁছে দেখি আমার ট্রাভেল পার্টনার ডিয়ারমন নিমিস বসেছিল, অপেক্ষা করছিল। তো আমরা খুবই এক্সাইটেড এই ভ্রমণটির জন্য। বহুদিন ধরে আমরা টিচার্স রুমে বসে এটা নিয়ে অনেক ধরনের প্ল্যান করেছি যে কী করব। যাই হোক, ঈদের দিন হলেও আমাদের মতো হয়তো অনেকেই এই ভুলটা করেছে। 20 তারিখে ঈদ ভেবে 21 তারিখে টিকিটটা করে ফেলেছিল। সব প্রচণ্ড ভিড় ছিল। সব ফর্মালিটিস ডান করে আমরা লাউঞ্জে চলে এলাম। তো আমরা পৌঁছে গেলাম আজকে ভুটানের উদ্দেশ্যে। এত ভিড়, অ্যাজ ইউজুয়াল কোনো সিট পাইনি। আমরা শেয়ারিংয়ে বসেছিলাম, এখন একটা সিট পেলাম। বলাকা লঞ্চে সেদিন ঈদের দিন ভেবেছিলাম হয়তো স্পেশাল কিছু থাকবে, কিন্তু ওদের একই রকম খাওয়া। আর খাওয়া খুব একটা আমার ছেড়ে কেন যেন মজা লাগে না। আর এমনি ওদের স্ন্যাক্সগুলো ভালো থাকে, কিন্তু সেদিন সেগুলো আমার কাছে মনে হয়নি যে ফ্রেশ। আর ওর অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ওরাও একটু হিমশিম খাচ্ছিল। যাই হোক, ক্ষুধার্ত ছিলাম, ঈদের খাওয়া তো খাওয়া হলো না। সো আমরা এখানে এসে এগুলোই খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম ফ্লাইটের। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট টাইমটা ছিল সকাল 8:30টায়, প্রথমে পিছিয়ে 1:20 হলো। তারপর আমরা লাউঞ্জে সময় কাটিয়ে টাইম মতো চলে আসলাম। দেখলাম যে কোনো গেট নেই, কোনো প্লেনের কোনো খবর নেই। তো ওরা বলতেছে যে ফ্লাইট আরও ফ্লাইট আরও 1 ঘন্টা ডিলে। তো আমরা তো নেমে এসেছি লাউঞ্জ থেকে, ভাবলাম যে আর ফিরে যাব না। তো এরপরে এখানে একটা ফরেন লাউঞ্জ ওপেন হয়েছে। আমি এটাতে কখনো প্রবাসী লাউঞ্জ যেটা ঢুকিনি। তো আজকে যেহেতু লাউঞ্জ থেকে চলে আসলাম, ফ্লাইটের কোনো খবর নেই, তো আমরা আবার প্রবাসী লাউঞ্জে এসে বসলাম, ফোনে চার্জ দিলাম আর লাউঞ্জটা একটু ঘুরে দেখলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর তখন প্রায় 3:20 বেজে গিয়েছিল। আমাদেরকে বোর্ডিংয়ের জন্য ডাকা হলো, কিন্তু আমাদের কাছে একটু সন্দেহ হচ্ছিল। বোর্ডিংয়ের পরও ফ্লাইটের কোনো খবর নেই। তো আমরা আবার হাসাহাসি করছিলাম, এটা কি আমাদের জন্য সান্ত্বনা পুরস্কার? তো অনেকক্ষণ পর ভিতরে বসার পরও প্রায় 3:45 বেজে গেছে, তখন ফ্লাইট ল্যান্ড করলো ভুটান এয়ারলাইন্স। কিন্তু ওখানে অফিসাররা যেটা বলছিল যে ভুটানের ওয়েদার খুবই বাজে অবস্থা, ক্যান্সেল হতে পারে। কিছুক্ষণ পরে আমাদের হাসি আর থাকলো না, ঘোষণা হলো ওয়েদার খুব খারাপ, পাইলট আর ফ্লাই করবে না, সো ফ্লাইট ক্যান্সেল। এরপর পড়ে গেলাম আরেক দোটানায়। সব প্যাসেঞ্জারদেরকে বলা হলো যে হোটেলে নিয়ে যাবে, তো পিক অ্যান্ড ড্রপ অ্যান্ড রাতের ডিনার সব কিছু সেই হোটেলেই করবে। কিন্তু ঈদের দিন বলে কথা, আমি আর আমার
ট্রাভেল পার্টনার আমরা ডিসাইড করলাম বাসায় চলে যাব। জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা করলাম। অনেকক্ষণ সারাদিন এই দিন আমরা বসে রইলাম। বিকেল এখন বাজে 4:30, 5টা, এখন 5টা বাজে, কিন্তু আমাদের ফ্লাইট ক্যান্সেল। তারপরে আবার বাংলাদেশ ইমিগ্রেশন থেকে বেরোতে দিচ্ছে না, এখানেও কিন্তু লাগেজ আমাদের ফুল পেমেন্ট করা প্যাকেজ, সেখান থেকেও কিছু ফেরত পাবো না। টোটাল ডিজাস্টার, সব কিছু তারপরে যাই হোক, বেঁচে আছে আলহামদুলিল্লাহ। এমন অভিজ্ঞতা হয়নি কখনো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে ফ্লাই করতে পারিনি, কিন্তু লাগেজের জন্য অপেক্ষা করছি। যেহেতু আমরা ব্যাক করব বাসায়, লাগেজ নিয়েই যাব। কি হয়েছে যে আপনি কোথাও যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য রওনা দিলেন, কিন্তু সেটা আর হয় নাই, সেই লাগেজটা আপনাকে আবার রিটার্ন নিতে হচ্ছে? না, প্রথম। হাসি মুখে আল্লাহর ফয়সলা মেনে নিয়ে ভাবলাম যে ঠিক আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সারাটা দিন চলে গেল, ঈদের একটা দিন। তো আমাদের সময়টা খারাপ কাটেনি, আমরা ভালোই এনজয় করলাম, খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ডিজাস্টার হলো তারপরে। বাসায় যাওয়ার পরই আবার কল আসলো যে সকাল 7টায় আমাদের ফ্লাইট, আবার আমাদেরকে এয়ারপোর্টে আসা লাগবে। বহু রিস্ক নিয়ে আবার ভোর 4:30টায় রওনা হয়ে 5টায় এয়ারপোর্টে পৌঁছালাম। ঈদের পরের দিন কি এক অবস্থা। তো যাই হোক, এমন এক্সপিরিয়েন্স যে এটাও একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, যে নেক্সট টাইম আমরা এটা খেয়াল করব যে ফ্লাইট মিস হলে যাওয়া যাবে না। তো আমাদেরকে নর্মাল ইমিগ্রেশনে দিতে দেয়নি, আমাদেরকে সবাইকে একসঙ্গে করে, যেহেতু আমাদের বোর্ডিং হয়ে গিয়েছিল, সব প্যাসেঞ্জার প্রায় 45 প্যাসেঞ্জারকে একসঙ্গে করে লাইন করে তারপর অন্যভাবে নিয়ে আসা হয়েছে। এত ভয় ঢুকে গিয়েছে মনে, তখনও মনে একটা সন্দেহ যে আসলেই কি আমরা যেতে পারবো, ওয়েদার ভালো হবে অথবা নেক্সট কি হবে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে ফ্লাইটে উঠে গেলাম। তো এই প্রথম আমার এই ভুটান এয়ারলাইন্সের অভিজ্ঞতা। তো আমার কাছে খুব ভালো লাগলো, এত সুন্দর একটা ফ্লাইট, ছোট কিন্তু একদম ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। বোর্ডিংয়ের সময় বলেছিলাম যে উইন্ডো সিট চাই, তো আমাদেরকে উইন্ডো সিটই দেওয়া হয়েছিল। আমার মতো কারা উইন্ডো সিট পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশেষে আমরা প্লেনে উঠতে পারলাম। কয় ঘন্টা হলো? কালকে 10:30টায় রওনা দিলাম। কালকে 10:30টায় রওনা। না, হ্যাঁ আবার কবে টাইম? আবার এয়ারলাইন্সটা আমার খুবই ভালো লেগেছে। ভুটান এয়ারলাইন্সটা স্পেস অনেক, পা রাখার অনেক জায়গা, আর সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। বহু যুদ্ধের পর, প্রতীক্ষার পর প্লেন ফ্লাই করার জন্য রেডি। আর আমাদের চোখে মুখে তখনও বিস্ময় কাটছে না যে আমরা যেতে পারছি। এতটা ঘন্টা অপেক্ষা, এত কিছু পার করে। ঢাকা থেকে ভুটানের দূরত্ব 1 আওয়ার, টাইমও একই, কোনো পার্থক্য নেই। মেঘের ভিতর দিয়ে উড়ে যাচ্ছি আর ভাবছি কেমন হবে ওয়েদার। যাই হোক, আমাদেরকে খাবার সার্ভ করা হলো, স্ন্যাক্স কিছুক্ষণ পরেই। যেহেতু বেশি দূরত্ব না, তো লাইট খাবার, একটা স্যান্ডউইচ ছিল, একটা জুস ছিল, বাদাম, একটা কুকিজ, এই খুবই সিম্পলের মধ্যে খাবারগুলো দিয়েছে। পরে আমাদেরকে 1 কাপ কফি দিল। তো কফি খেতে খেতে বাহিরের দৃশ্য উপভোগ করছি। জীবনে আমরা যত প্ল্যানই করি না কেন, কিন্তু মাস্টার প্ল্যানার একজনই, সৃষ্টিকর্তা। তো আমরা সবসময় তার প্ল্যানের উপরে ট্রাস্ট করি। যেহেতু আমাদের প্যাকেজ করা ছিল আগে, তো আমাদের একদিনের টোটাল টাকাটা লস হয়ে গেল হোটেলের, প্লাস আমাদের ইটিনারিও চেঞ্জ হয়ে গেল। আমাদের 2 রাত থিম্পুতে থেকে 2 রাত পারোতে, খুব সুন্দর ইটিনারি ছিল। প্লেনের জানালা দিয়ে নিচের দৃশ্য দেখছিলাম, সুবহানাল্লাহ। আর মনে মনে ভাবছিলাম যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছে, না জানে জান্নাত কত সুন্দর হবে, সুবহানাল্লাহ। তো দেখেন, জানালা দিয়ে দেখছি পাহাড়ের উপর সাদা সাদা তুষার জমে আছে,
যেটা রোদের কারণে জ্বলজ্বল করে জ্বলছে। মানে এই এক অদ্ভুত অপূর্ব দৃশ্য, সুবহানাল্লাহ। এই যে এগুলো পুরোটাই পাহাড়, পাহাড়ের উপর বরফ জমে আছে। আর ফ্লাইটটা তার পাড়োর দিকে যাচ্ছে, যত কাছে যাচ্ছে নিচে থেকে শুধু পাহাড় আর পাহাড়। মনে হচ্ছে যে হলিউড মুভির কোনো দৃশ্য, যে অ্যাডভেঞ্চার মুভিগুলো যেগুলোতে দেখা যায় যে পাহাড়ের ভিতর দিয়ে মানে প্লেন উড়ে যায়, আমাদেরটাও ঠিক তেমনই ছিল। সে অনেক একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। আর নিচে থেকে নদীগুলো দেখে মনে হচ্ছে যে নদীতে পানি না, সাদা সাদা দুধের মতো স্রোত, এত সুন্দর, সুবহানাল্লাহ। একটু ভয়ও লাগছিল, এমন তো অভিজ্ঞতা হয়নি। যাই হোক, দেখতে দেখতে একদমই চলে আসলাম পারো এয়ারপোর্টে। What I hold inside, if I don't ask your name today, I may never মাত্র 1 ঘন্টা দূরত্ব ভুটান থেকে বাংলাদেশ, কিন্তু যখন মানে ফ্লাইট ল্যান্ড করছিল মনে হচ্ছে আমি অন্য কোনো জগতে চলে এসেছি। মানে এত সুন্দর, এত পাহাড়, এরকম ল্যান্ডিং কখনো আমি দেখিনি। একটু অ্যাডভেঞ্চার, একটু রিস্কি, কিন্তু তারপরেও আমাকে মুগ্ধ করেছে। পারো এয়ারপোর্টের রানওয়েটা খুবই ছোট, এ কারণে ভুটান পাইলট ছাড়া অন্য কোনো পাইলট এখানে ল্যান্ড করাটা খুবই রিস্কি। তো আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম স্বপ্নে সেই পারোতে। তো বের হয়ে ওদের এয়ার হোস্টেসের সঙ্গে ছবি তুললাম। আর মনে হচ্ছিল যে এই এয়ারপোর্টটাই একটা টুরিস্ট স্পট, এত সুন্দর যে এখান থেকে আমরা বেরই হচ্ছিলাম না। এখানেই মনে হচ্ছে যে এয়ারপোর্টের ভিতরটাতেই মানে খুবই ভালো লাগছিল। চারিদিকে যেখানেই তাকাচ্ছি মনে হচ্ছে একটা মানে কি বলবো, স্বর্গপুরী যেন। ওয়েলকাম টু ভুটান, দ্য ল্যান্ড অফ দ্য 1000 ড্রাগন। hold inside, if I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. যেহেতু বহুদিন যাবৎ এই ভুটান নিয়ে আমাদের একটা ইন্টারেস্ট ছিল, তো আমি বহুত এই সম্পর্কে গুগল ঘেটে বা বিভিন্ন ব্লগ ইউটিউবে দেখে অনেক ইনফরমেশন কালেক্ট করেছিলাম, যেখানে সব কিছু আর কি। এখানে লোকজন খুব শান্তিপ্রিয়, কিন্তু কিছু কিছু বিষয় আমার কাছে খুবই এবার অদ্ভুত লেগেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা ভাবি যে মানে মানে ওরা ভালো, ওরা হ্যাপি, বাট ওরা নিজেদের মতো থাকতেই পছন্দ করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ওরা অ্যাজ ইউজুয়াল, নট স্পেশাল। ওরা আমাদের সঙ্গে খুব যে একটা সুইট বা ফ্রেন্ডলি ছিল তা না, বা হয়তো আমাদের ভাগ্যেই এরকম জুটেছে কিনা আমি ঠিক জানি না। যাই হোক, আমরা ধীরে ধীরে ভিতরের দিকে চলে গেলাম। তো পুরো যে এয়ারপোর্টটা এমন আর্টিস্টিক কারুকার্য আর পেন্টিং, দেখেন তো, এরকম দেখেছেন কখনো এয়ারপোর্টের ভিতর এত সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল? আমি ভিতরে ঢুকে জাস্ট ওয়াও, আমি অবাক হয়ে গেলাম যে এত নাইস। খুবই ছোট কিন্তু একদম, এয়ারপোর্টের ইনসাইড আউটসাইড একদমই ছোট। তো ভিতরে এসে দেখলাম যে সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। তো আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমার যার দিকে একটু ঘুরে ঘুরে মনে হচ্ছে যে পুরোনো দিনে কোনো রাজার বাড়ি বা কোনো প্রাসাদ। এয়ারপোর্ট বলে মনেই হচ্ছে না। চারিদিকে পিলারগুলোর মধ্যে সহ থেকে মানে পুরোটাতেই সুন্দর করে কারুকার্য করা, রাজার ছবি দিয়ে রাখা আছে। ওরা রাজাকে দেবতার মতো মানে, এত ওদের রাজার প্রতি রেসপেক্ট। এরপর এয়ারপোর্টে লাইনে দাঁড়িয়ে আমি একটা যে কাণ্ড করলাম, প্রথম যে লাইনটা দাঁড়ালাম তখন দেখলাম যে ওরা ডলার নিয়ে এত বেশি ঝামেলা করছিল। আমি আবার চেঞ্জ করে আরেকটা লাইনে দাঁড়ালাম যে কোনটা দিয়ে খুব দ্রুত চলে যাওয়া যাবে। এতে করে কোনো লাভ হয়নি, বরঞ্চ আমাদেরকেই সবার শেষে বের হতে হলো। যেটা সমস্যা যে অনারেবল ভিসা, কিন্তু এখানে ডলার নিয়ে যে ঝামেলাটা করে, ডলার একদম নতুন হতে হবে, ফ্রেশ হতে হবে, কোনো দাগ ভাঁজ থাকলে ওরা নিবে না।
এই কারণে ইমিগ্রেশনে প্রায় আমরা 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। অন্য কোনো ডকুমেন্টসের চেয়ে বেশি ওরা ডলারটাকে ভালোভাবে চেক করে। সো যারাই এখানে আসবেন অবশ্যই যেন ডলারটাকে ফ্রেশ ডলার আনার চেষ্টা করবেন। ল্যান্ডিংয়ের প্রায় 3 ঘন্টা পর আমরা ঢুকতে পারলাম। তো এখানে ভিসা তো অনারেবলটা যে ঝামেলাটা হলো, যে একে তো এই ট্যাক্সের ডলারের ঝামেলাটা, এরপর ওদের বিষয়ে আমার একটা ধারণা ছিল ওরা খুব ভালো মানুষ, মানুষকে ঠকায় না, কিন্তু মানুষ তো মানুষই। ঠিকই আমাদের ডলার নিয়ে যে ঝামেলাটা ওরা করেছিল, আমাদের $100 পরবর্তীতে আমাদেরকে এত খুচরো ডলার দিয়েছিল, $1 $5 নোট, যেগুলোতে পরবর্তীতে আমরা ওগুলার ভুটান যে কারেন্সিতে খুব কম ভ্যালু পেয়েছিলাম। তো একটা খারাপ ধারণা ওদের সম্পর্কে চলে এলো, যে যতটা প্রশংসা শুনেছিলাম ভুটান মানুষের সম্পর্কে, সেটা ধারণাটা ভেঙে গেল এখান থেকেই। তো তারপর ভিতরে এসে খালি হতে ভালোই একটা বিষয় হলো, যে অনেক সুন্দর করে আমি ভিডিও করলাম ভিতরটা। পুরোটা এয়ারপোর্ট মনেই হচ্ছে না, দেখেন পিছনটা মনে হচ্ছে কোনো একটা রাজার বাড়িতে দাঁড়িয়ে আছি। বের হয়ে চোখের সামনে দেখলাম অপূর্ব দৃশ্য। সো এটা দেখে সব রাগ মান অভিমান চলে গেল। এই পর্বে আমি শুধু আপনাদের সাথে শেয়ার করলাম যে এই প্রথম দিনে ঢাকা টু পারো পৌঁছানোর যে আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের সাথে কি হলো। এই আর নেক্সট পর্বগুলোতে থাকবে যে আমরা কি কি করেছিলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম এবং আমাদের সাথে কি কি হলো সবটাই। সো পরবর্তী পর্বগুলো যদি দেখতে চান, গল্পগুলো যদি জানতে চান, অবশ্যই ট্রাভেল উইথ তাহমিনাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন অবশ্যই, এবং লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। তাহলে একসঙ্গে উপভোগ করি ভুটানের প্রথম দর্শনের সৌন্দর্যটুকু।